সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ, দ্রুত বিচার নিশ্চিতের দাবি। ভারতে হঠাৎ ককরোচ জনতা পার্টির ব্যাপক আলোড়ন, অনুসারীর সংখ্যা ছাড়ালো 1.5 কোটি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি, মিশন শুরু হচ্ছে আগামী 5 জুন। আজও ঢাকার বিভিন্ন স্থানে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা দেশে বিচারহীনতার অবস্থা থেকে উত্তরণে সরকারের প্রতি দাবি জানান। যে বয়সে খেলা কিংবা রূপকথার গল্পে বিভোর থাকার কথা, সেই বয়সে রামিসাকে গ্রাস করেছে এক পৈশাচিক অন্ধকার। এই বর্বরতা মেনে নিতে পারছে না দেশের জনগণ। তাই ক্ষোভ, বেদনা আর স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে গুলশান সোসাইটি। শুক্রবার সকালে রাজধানীর গুলশান 2 নম্বর গোলচত্বরে বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা বেরিয়ে যাচ্ছে। আমরা সকলকে দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে, আইনের মাধ্যমে এনে দৃষ্টান্তমূলক অপরাধীর, এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে। এই শাস্তিটা যদি আপনি দিতে পারেন, তাহলে বাংলাদেশে এই সব ধর্ষণ এবং এরকম গলা কেটে হত্যা করা বন্ধ হয়ে যাবে। এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা বিচার করতে পারি। একই দাবিতে পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ সমাবেশ করেন ইনসাফের সদস্যরা। এছাড়া রাজধানীর আরও কয়েকটি স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আমাদের দাবি একটাই যে এটা দ্রুত যাতে বিচারটা হয়। আমরা তো সরকারে আশ্রয়তে আছি, কি করব? তারা যদি বিচার না করতে পারে, আসামিকে আমাদের হাতে তুলে দিক। এদিন মিরপুরে রামিসার বাসায় যান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী এবং সেলিমা রহমান। এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছে। রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সঠিক বিচার পাবেন বলে আশা ব্যক্ত করেন রামিসার বাবা। এই কষ্ট আমি মনে কোনোদিন আমি আর দূর করতে পারবো না, ইনশাল্লাহ। যেহেতু আমার বড় ভাই, আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, দ্রুততম সময়ের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এবং যে কোনো একটা, আপনি জানেন যে এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবোর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। জুম্মার নামাজের পর বিভিন্ন প্রান্ত থেকে এসে বিক্ষোভকারীরা রামিসার বাসার সামনে জড়ো হন। এক পর্যায়ে মিছিল আর স্লোগান দিতে দিতে মিরপুর 10 নম্বর গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সকল ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে খেলাঘর নারায়ণগঞ্জ জেলা। শুক্রবার সকালে জেলার প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন হয়। এতে নারী ও শিশুসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাঘরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। তারা বলে, বিচারহীনতার কারণে রামিসার বাবা বিচার চাচ্ছেন না, কারণ বিগত দিনেও দেশে অসংখ্য শিশু নির্যাতনের যথাযথ বিচার ও শাস্তি হয়নি। অবিলম্বে সকল অপরাধের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান তারা। যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে 9 ও নিশ্চিত হামে 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে গত 24 ঘন্টায় হাম রোগীর সংখ্যা 1261। এদিকে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা 60,540। আর এই সময় 8,329 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে 488 জনের।
প্রতি বছর ঈদ সামনে রেখে মশলার দাম বৃদ্ধি পেলেও এবার অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে বেড়েছে পোলাও চালের দাম, আদা ও পেঁয়াজের দামও বাড়তির দিকে, স্বস্তি রয়েছে সবজির দামে। রাজধানীর বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। আর মাত্র কদিন পরই ঈদুল আজহা। এই সুযোগে রাজধানীর বাজারে বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। পোলাও চাল প্রতি কেজিতে বেড়েছে 40 টাকা পর্যন্ত। বাজারে বেশ কিছুদিন ভোজ্য তেলের সরবরাহ কম থাকলেও দাম বৃদ্ধির পর তা স্বাভাবিক হয়েছে। তেলের কোনো ক্রাইসিস নাই, তেল আছে কিন্তু 4 টাকা করে বেড়ে গেছে, এটা সরকারি বাড়াইছে, এই আর কি। দাম স্থিতিশীল আছে, আগেটাই আছে, গেছেবার থেকে এবার দাম কম মশলার। পোলাও চালের দাম বাড়ছে, প্যাকেট পোলাও চাল আসছিল 160, এখন 190 টাকা। খোলা পোলাও চাল ছিল 120-30 টাকা, এখন 150 টাকা। সাধারণত শুক্রবার ছুটির দিনে বাজারে ভিড় বেশি থাকে, সাথে ঈদের কেনাকাটা যোগ হওয়ায় ক্রেতাদের আনাগোনা আরও বেড়েছে। বাজারে পেঁয়াজ, আদা ও রসুনের সরবরাহ বেশ ভালো। তবে ঈদের অজুহাতে পেঁয়াজ ও আদার দাম বেড়েছে, এতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। আগে 30 টাকা নিতাম, মানে 45-50 হয়ে গেছে, পার কেজিতে 10 টাকা 15 টাকা বেড়ে গেছে। তো এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়ে তাহলে তো আর আমরা যারা মধ্যবিত্ত আছি, গরিব আছি, আমরা তো চললে ফিরে খাইতে পারবো না। আমরা যারা সাধারণ মানুষ, এদের অবস্থান তো খুবই খারাপ। বাজার যাতে যে অবস্থা, বাজারে যে সমস্যা, এগুলো যদি সরকার যদি দয়া করে নিয়ন্ত্রণের ভিতরে আনতো তাহলে আমাদের সবার জন্য ভালো হতো। পেঁয়াজ, দেশি পেঁয়াজ এই গত সপ্তাহে ছিল 30 টাকা কেজি, এই এক সপ্তাহের ব্যবধানে বাড়তে 15 টাকা বাড়ছে এক সপ্তাহের ভিতরে। এখন পেঁয়াজ বেচতে আছে 45 টাকা কেজি, পাল্লা 220 টাকা। এই আদাটা গত এক সপ্তাহ আগে বেচেছি 120 টাকা কেজি, এখন এই আদার বাড়ি 180 টাকা কেজি হয়েছে। কেজিতে প্রায় 60 টাকা মতো বাড়ছে এক সপ্তাহের ভিতরে। সবজির দাম অনেকটা নাগালের মধ্যে রয়েছে। ঈদে সালাদের অন্যতম অনুষঙ্গ শসা ও লেবুর দামও রয়েছে স্বাভাবিক। আমরা গত সপ্তাহে পেঁপে বেচছি 100 টাকা, আজকে পেঁপে 60 টাকা কেজি, বেগুন 60 টাকা, কাঁকরোল 80 টাকা, উস্তা 60 টাকা, টমেটো 80 টাকা। সব কিছুর দাম মোটামুটি কমছে, কেজি 20-30 টাকা। আমরা যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে একটু কষ্ট হচ্ছে, এই জন্য এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত আর কি। এদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। দুপুর 2টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ছাত্রদলের এক নেতার সাথে কথা বলছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ ও হামলা চালায়। এতে এনসিপির স্থানীয় কয়েকজন নেতাও আহত হন। ঘটনার পর এনসিপির নেতারা বিচার দাবি করেন। পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জিল্লুর রহমান মারাত্মক আহত হয়েছেন। গতকাল রাতে খানমরিচ ইউনিয়নে কালিনজিরা ব্রিজের ওপরে ঘটনা ঘটে। পরে হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে পাবনা 3 সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর দলীয় নেতাকর্মীদের নিয়ে থানায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করার আলটিমেটাম দেওয়া হয়। ভাঙ্গুড়া থানার প্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পর মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে পুলিশ। জানিয়ে দিব দেশের বাইরের খবর। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের একটি গ্রুপ ভারতে হঠাৎ ব্যাপক আলোড়ন তৈরি করেছে। জেন জি বা নতুন প্রজন্মের নানা উদ্বেগ ও সমস্যা নিয়ে 16 মে যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি। তরুণদের বেকারত্বের মতো ইস্যু প্রাধান্য পেয়েছে তাদের প্রচারণায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে 1.5 কোটি। পেশায় বিক্রয়কর্মী গ্রেগর শামসা সকালে ঘুম থেকে উঠে দেখেন তেলাপোকার মতো দেখতে একটি পতঙ্গে পরিণত হয়েছে তার পুরো শরীর। সেই সকালের পর নাটকীয়ভাবে বদলে যায় তার জীবন। যে পরিবারে গ্রেগর ছিলেন অন্ধের জ্যোষ্ঠী, হঠাৎ পতঙ্গে পরিণত হওয়ায় তিনি হলেন পরিবারের বোঝা। আরশোলার এই গল্প লেখক ফ্রান্স কাফকা তুলে এনেছিলেন তার বিখ্যাত ব্যঙ্গাত্মক উপন্যাস দ্য মেটামরফোসিসে। ককরোচ, আরশোলা বা তেলাপোকা নিয়ে সামাজিক রাজনৈতিক স্যাটায়ার সেই থেকেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় করেছিলেন কাফকা। এবার তেলাপোকা নিয়েই ব্যঙ্গাত্মক এক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে ভারতের জেনজিরা। নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি।
ভারতের বেকার যুবকদের তেলাপোকার সঙ্গে তুলনা করে দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্যের পর জন্ম নেয় সিজেপি। এর প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে বলছেন, বেকার আর অলসদের জন্যই উপযুক্ত তার এই দল। এরই মধ্যে ভারত জুড়ে বেশ আলোড়ন তুলেছে ককরোচ পার্টি। ইনস্টাগ্রামে তাদের অনুসারী ১.৫ কোটি ছাড়িয়েছে, যেখানে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির অনুসারী ৯০ লাখেরও কম। সিজেপি নিজেদের নিয়েও ব্যঙ্গ করতে ছাড়ছে না। তাদের সদস্য হওয়ার জন্য হতে হবে বেকার, অলস, সারাক্ষণ থাকতে হবে অনলাইনে, পেশাদারের মতো জানতে হবে রাগ ঝাড়তে। এদের ইশতেহারেও ব্যঙ্গের মাধ্যমে ভারতের রাজনীতির নানা বিতর্কিত বিষয় তুলে ধরা হচ্ছে। এর মধ্যে আছে ভোট কারচুপির অভিযোগ, কর্পোরেট গণমাধ্যম ও সরকারের সম্পর্ক নিয়ে সমালোচনা এবং অবসরপ্রাপ্ত বিচারকদের সরকারি পদে নিয়োগের মতো বিষয়। সমালোচকদের একটি অংশ, যাদের অনেকেই মোদির সমর্থক, তারা এই উদ্যোগকে বিরোধীপন্থী রাজনৈতিক চটকদার অনলাইন কৌশল বলে উড়িয়ে দিয়েছেন, কারণ এটি কোনো তৃণমূল পর্যায়ের আন্দোলন নয়, বরং কেবল একটি ডিজিটাল প্রচারণা। তবে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিতের মতে, অনলাইনে শুরু হওয়া এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে মাঠেও গড়াবে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। অবসান হলো সব জল্পনা কল্পনার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন টমাস ডুলি। সকালে বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে এক খবর জানায়। বাংলাদেশ দলের ডাগ আউট সামলানোর দায়িত্ব নিয়ে ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ সকালে ঢাকায় পা রাখেন। দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন শেষে গেল ৩১ মার্চ বাংলাদেশ ফুটবল দলের সাথে চুক্তি শেষ হয় স্প্যানিশ কোচ হেভিয়ের কাবরেরার। এপ্রিলে শুরুতে জাতীয় দলের প্রধান কোচ পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে। প্রায় ২৭০ জন প্রার্থী আবেদন করেন। পরবর্তীতে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেলেও এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় সেই আলোচনা ভেস্তে যায়। এরপরই কোচ নিয়োগ প্রক্রিয়া শীর্ষ পছন্দ হিসেবে উঠে আসেন থমাস ডুলি। বাংলাদেশ দলের ডাগ আউট সামলানোর দায়িত্ব নিয়ে ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ সকালেই ঢাকায় পা রাখেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার থমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। দেশের হয়ে ৭ বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলে গোল করেছেন ৭টি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে ৪টি ম্যাচই খেলেন ডুলি। ৪ বছর পর ১৯৯৮ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসাবে সব ম্যাচ খেলেন তিনি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসাবে কাজ করেন ডুলি। একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ তিনি। এশিয়ার ফুটবলে বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে। তার অধীনে ফিলিপিন্স জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ বিশ্ব র্যাঙ্কিং। ১ বছর গায়ানা জাতীয় দলের দায়িত্বে থাকাকালীন ৪টি ম্যাচের সবকটিতে জয় পায় দেশটি। বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়ে এবার যাত্রা শুরু করতে যাচ্ছেন থমাস ডুলি। তার অধীনে বাংলাদেশ দলের প্রথম মিশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে উড়াল দেবে বাংলাদেশ দল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ, দ্রুত বিচার নিশ্চিত করার দাবি। ভারতে হঠাৎ ককরোচ জনতা পার্টির ব্যাপক আলোড়ন, অনুসারীর সংখ্যা ছাড়ালো ১.৫ কোটি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি, মিশন শুরু হচ্ছে আগামী ৫ জুন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন রাত ১১টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।